প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে এমন অনেক তথ্যই আছে যা হয়তো অনেকেরই অজানা। এই তথ্যগুলো জানলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কি ঘটেছিল বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সুদর্শন ফ্যাশন আইকন ক্ষণজন্মা সালমান শাহর সাথে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু আজও বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত আর অমীমাংসিত এক অধ্যায়। প্রায় ২৯ বছর ধরে আমাদের চায়ের টেবিলে, বন্ধুদের আড্ডায় বা ঘরোয়া আলোচনায় সালমান শাহর মৃত্যু যেন এখনও পক্ষে বিপক্ষে তুমুল বিতর্কের জন্ম দেয়। আসলে কি ঘটেছিল? বিভিন্ন তদন্ত সংস্থা যেমনটা বারবার বলছে সালমান শাহ আত্মহত্যা করেছে, সেটিই কি সঠিক? নাকি সালমান শাহর মা নীলা চৌধুরী যেমনটা দাবি করে আসছেন সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সেটি সঠিক? সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যু ঘটনায় হত্যা মামলা রুজুর পর আবারও বিষয়টি তুমুল আলোচনার জন্ম দিয়েছে। আজকের ভিডিওতে সালমান শাহর জীবন, সিনেমার ক্যারিয়ার, মৃত্যু আর মৃত্যু পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি একজন প্রকৃত সালমান ভক্ত হয়ে থাকলে হয়তো অনেক অজানা বিষয়ই নতুন করে জানতে পারবেন। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন আর সিদ্ধান্ত নিন আসলে কি ঘটেছিল সুপারস্টার সালমান শাহর সাথে। প্রথমে এই সংক্ষেপে বলে রাখি সালমান শাহর প্রাথমিক জীবন আর সিনেমার ক্যারিয়ার নিয়ে। সিনেমাতে তিনি সালমান শাহ হিসেবে পরিচিত হলেও তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে তার জন্ম। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় সন্তান ছিলেন তিনি। মজার বিষয় হল তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ এ অভিনয় করেছিলেন, আর হয়তো সেই সূত্র ধরেই সালমান শাহর রক্তে মিশেছিল অভিনয়ের নেশা। সিনেমাতে আসার আগে তিনি নিজের ভিত তৈরি করেছিলেন টেলিভিশন নাটকে। ১৯৮৫ সালের বিটিভির আকাশ ছোঁয়া নাটকে শিশুশিল্পী হিসেবে তার প্রথম অভিনয়। এরপর দেয়াল, শখপাখি ঘরে ফিরের মতো নাটকে তার উপস্থিতি ছিল। তবে হুমায়ুন আহমেদের নাটক পাথর সময়ে অভিনয় করে তিনি দর্শক মহলে তুমুল পরিচিতি পান। তার স্টাইল, স্মার্টনেস এবং নিজস্ব ফ্যাশন সেন্স তখনই নজর কেড়েছিল সবার। ১৯৯৩ সাল ছিল সালমান শাহর জীবনের মোড় ঘোরানো বছর। প্রখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সে বছর তিনি চলচ্চিত্রে পা রাখেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে। এই ছবিতে তার সাথে নায়িকা হিসেবে অভিষেক ঘটে মৌসুমীর। ছবিটি মুক্তির পরই তৈরি হয় ইতিহাস। সালমান শাহ রাতারাতি হয়ে ওঠেন নতুন প্রজন্মের হার্টথ্রব। এই সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র শিল্পে এমন এক তারুণ্য এবং আধুনিকতার ঢেউ আনেন যা দেশের সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় নতুন করে ফিরিয়ে আনে। মাত্র ৩.৫ বছরের সংক্ষিপ্ত সিনেমা ক্যারিয়ারে তিনি মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। ভাবা যায়, এত অল্প সময়ে এতগুলো কাজ, এবং তার অধিকাংশই ছিল সুপারহিট। প্রথম দিকে মৌসুমীর সাথে তার জুটি সফল হলেও সময়ের সাথে সাথে জুটি বাঁধেন শাবনুরের সাথে। সালমান শাবনুর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখনও সফলতম জুটি হিসেবে পরিচিত। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যুতে থেমে যায় এই রাজকীয় যাত্রা। মাত্র ২৪ বছর বয়সে তিনি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। এবার কথা বলি সালমান শাহের মৃত্যু রহস্য আর তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে। সালমান শাহের মৃত্যুর পরপরই মামলার তদন্ত প্রথমে গিয়েছিল সিআইডির কাছে। সিআইডি তদন্ত শেষে এই মৃত্যুকে আত্মহত্যা বলে মামলার তদন্ত রিপোর্ট দেয়। সালমান শাহর মা এই তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে মামলার তদন্ত তখন বিচার বিভাগ নিজেই করে। বলে রাখা ভালো, বিচারকরা সাধারণত মামলার তদন্ত করেন না, পুলিশ বা বিভিন্ন সংস্থার তদন্ত রিপোর্টের উপর বিচার কাজ পরিচালনা করেন। কিন্তু কখনো তারা নিজেরাই মামলা তদন্ত নিলে বুঝতে হবে এটাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন, এবং বলা যায় বাংলাদেশে এটাই সর্বোচ্চ পর্যায়ের তদন্ত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ তদন্ত শেষে বিচার বিভাগও সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে রিপোর্ট প্রদান করে। সালমান শাহর মা নীলা চৌধুরী আবারও এই তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেন। বিভিন্ন চাঞ্চল্যকর ও বহু পুরনো মামলার রহস্য জট খুলে পুলিশের পিবিআই তখন সারা দেশে অনেক সুনাম কুড়িয়েছে। তাই এই মামলার তদন্ত তখন পিবিআইকে দেওয়া হয়। পিবিআইও দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালে তাদের চূড়ান্ত রিপোর্টে একই কথা জানায় যে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই তাদের রিপোর্টে নতুন কিছু তথ্য নিয়ে আসে, যেমন দাম্পত্য কলহ, শাবনুরের সঙ্গে সম্পর্ক, সালমান শাহর মায়ের সাথে সালমান শাহর স্ত্রীর খারাপ সম্পর্ক এবং সন্তান না হওয়ার মতো ব্যক্তিগত কারণগুলোকেই আত্মহত্যার মূল ভিত্তি হিসেবে পিবিআই তখন তুলে ধরেছিল। কিন্তু এই রিপোর্টগুলো কখনোই মানতে পারেননি সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বছরের পর বছর ধরে আদালতে লড়ে গেছেন এবং প্রতিটি রিপোর্টের বিরুদ্ধে নারাজি দিয়েছেন। তার কারণও আছে,
এর মূল কারণটা লুকিয়ে আছে ১৯৯৭ সালে সিআইডির তদন্তের সময় এই মামলার এক আসামি রেজভি আহমেদ ফারহাদের দেওয়া এক জবানবন্দিতে। রেজভি তখন প্রথমে অন্য একটি মামলাতে গ্রেফতার হলেও পরবর্তীতে এই মামলাতে তাকে গ্রেফতার দেখানো হয় এবং সে ১৬৪ ধারায় আদালতে স্বীকার করে যে সে সালমান হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিল। সে স্পষ্ট বলে ১২ লাখ টাকার চুক্তিতে সালমানকে হত্যা করা হয়েছিল এবং সেটাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছিল। রেজভি আরও দাবি করে এই চুক্তির পিছনে ছিল সালমানের শাশুড়ি লতিফা হক লুসি এবং তার স্ত্রী সামিরা হক সহ আরও কয়েকজন। এখানে আইনের কিছু বিষয় আবারও জানিয়ে রাখি। সালমান শাহর আত্মহত্যার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার পেছনে সবচেয়ে বড় যে প্রমাণটি কাজ করেছে তা হলো আসামি রেজভি আহমেদ ফারহাদের সেই চাঞ্চল্যকর জবানবন্দি। আইন অনুযায়ী ১৬৪ ধারায় জবানবন্দি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারকের সামনে দেওয়া হয় এবং এটি যথেষ্ট শক্তিশালী আইনি ভিত্তি বহন করে। এই জবানবন্দি আদালতের কাছে এতদিনকার আত্মহত্যার রায়কে চ্যালেঞ্জ করার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ঠিক এখানেই আসে বিতর্কের মূল জায়গাটি। আইন বলে বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও বিচারের দীর্ঘ প্রক্রিয়ার যে কোনো সময় আসামি এই জবানবন্দি প্রত্যাহার করে নিতে পারে। ঠিক এই সুযোগটাই নিয়েছিল রেজভি। জবানবন্দি দেওয়ার কিছুদিন পরই রেজভি আহমেদ ফারহাদ সেটি অস্বীকার বা প্রত্যাহার করার চেষ্টা করে এবং দাবি করে চাপ প্রয়োগ করে বা ভয় দেখিয়ে তার কাছ থেকে এই স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। তবে এখানেও কথা থাকে, ফৌজদারি বিচার ব্যবস্থায় যখন কোনো আসামি ম্যাজিস্ট্রেটের সামনে স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয় তখন তার আইনি মূল্য অনেক বেশি থাকে। পরবর্তীতে আসামি যদি তা অস্বীকার করে তারপরও আদালত ওই জবানবন্দিকে সরাসরি উপেক্ষা করতে পারে না। আদালত তখন খতিয়ে দেখে জবানবন্দি দেওয়ার প্রক্রিয়াটি সঠিক ছিল কিনা এবং পরবর্তীতে অস্বীকারের কারণ কতটা যুক্তিযুক্ত। সালমান শাহের মায়ের দীর্ঘ আইনি লড়াইয়ে এই জবানবন্দিটির উপরই বারবার জোর দেওয়া হয়েছে। সম্প্রতি আদালত যখন এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে এজাহার করার নির্দেশ দেয় তখন তারা রেজভির এই জবানবন্দি এবং এটাকে হত্যার প্রমাণ হিসেবে গ্রহণ করার গুরুত্বের উপর জোর দেয়। আদালত স্পষ্ট জানিয়েছে স্বীকারোক্তিটি থাকা সত্ত্বেও এত বছর হত্যার অভিযোগকে গুরুত্ব না দেওয়াটা ছিল আইনের ব্যত্যয়। ফলে রেজভি আহমেদ ফারহাদ এই জবানবন্দি প্রত্যাহার করলেও আইনগতভাবে তার ভিত্তি বা গুরুত্ব কমে যায়নি, বরং এই জবানবন্দি ২৯ বছর পর সালমান শাহের মৃত্যু রহস্যের ফাইলটি আবার খোলার এবং এটাকে হত্যা মামলার পথে নিয়ে আসার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। এই আদেশের পরই ঢাকার রমনা থানায় নতুন করে সালমান শাহের মৃত্যুতে হত্যা মামলা রুজু করা হয়েছে। রমনা থানায় মামলা রুজু করার কারণ সালমান শাহের মৃত্যু ইস্কাটনে হয়েছিল এবং সেটি এখন রমনা থানার অধীনে। মামলা রুজু হওয়ার পরে এখন আর এটা শুধু পারিবারিক কলহ বা আত্মহত্যার প্রশ্ন নয়, এখন মামলাটি সরাসরি পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে শুরু হচ্ছে। এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন এবং রেজভি আহমেদ ফারহাদ। আসামিদের যেন কেউ দেশ ত্যাগ করতে না পারে সেজন্য পুলিশ ইতিমধ্যেই ইমিগ্রেশনে চিঠি দিয়েছে। ২৯ বছর পর যখন নতুন করে তদন্ত শুরু হলো তখন পুলিশ আবারও পুরনো ফ্ল্যাটটি পরিদর্শন করেছে এবং অতীতের নথিগুলো ভালো করে খতিয়ে দেখছে। এত দেরিতে নতুন করে প্রমাণ সংগ্রহ করা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সালমান শাহর পরিবার এবং অগণিত ভক্ত আশা করছে দেরিতে হলেও সত্য এবার তার পথ খুঁজে নেবে। তো বন্ধুরা, কমেন্টে জানান আপনাদের কি মনে হয়, বাংলা সিনেমার এই কিংবদন্তির মৃত্যু রহস্যের জট কি এবার খুলবে? দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার পর কি ন্যায় বিচার মিলবে? এই সব আপডেট তথ্য আর সালমান শাহর পারিবারিক ও সিনেমা জগতের অনেক অজানা তথ্য নিয়ে আমাদের পরের ভিডিওটি সাজানো হয়েছে। এই ভিডিও বা পরের ভিডিওতে যেসব তথ্য আছে তা হয়তো এত সুন্দর করে সাজানো অবস্থায় আর কোথাও পাবেন না। তাই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। ভালো থাকুন সবাই, কথা হবে পরের ভিডিওতে।